নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য একটি গল্প। কাম পিশাচের যৌন আখ্যান, তারই কামনার বিষাক্ত ছোবল। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্প কামনার বিষাক্ত ছোবল। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। আসতে পারি স্যার? এই যে মৈত্রেয়ী, এসো এসো এসো। স্যার, এই ফাইলটা একটু চেক করে দেবেন? আমি ঠিক বুঝে উঠতে পারছি না। নতুন তো অনেক কিছুই বুঝে উঠতে পারবে না। আচ্ছা, আমরা না হয় পরে মিটিংটা করব। হ্যাঁ, এখন মৈত্রেয়ীর সাথে আমার মিটিং আছে। মৈত্রেয়ী সিনহার ভুরু কুঁচকে ওঠে। দিন 7 হলো এই নতুন আইটি কোম্পানিতে সে জয়েন করেছে। বসের সাথে খুব একটা ভালো সম্পর্ক এখনো হয়নি। বছর 55 বৈদ্যনাথ বাবু সবার ওপরে হুম্বিতুম্বি করেন বিরাট। তবে মৈত্রেয়ীর সাথে বেশ নরম ব্যবহার। ওনার পিএ হিসাবে সে জয়েন করেছে। একটা জরুরি মিটিং করছিলেন তিনি অফিসের কি একটা জরুরি প্রজেক্টের ব্যাপারে। মৈত্রেয়ীর হঠাৎ আগমনে বেশ বিধ্বস্ত হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মৈত্রেয়ী সম্পূর্ণ নতুন, তাই ওকে চট করে এখন মেজাজ দেওয়া যাবে না। বৈদ্যনাথ বাবু রাগ সংবরণ করেই হাসলেন ওর দিকে তাকিয়ে। জোড়া ভ্রু, মুখটা বেশ গোল, দাড়ি আর গোঁফ কাঁচা পাকা মিলিয়ে। মাথার চুলে কলপ করেন, তাই চুলগুলো বোঝা মুশকিল। তবে চেহারা বলতে গেলে বেশ হ্যান্ডসাম। কিন্তু এখনো ওই চুল গোঁফ দাঁড়িয়ে একসাথে রং করে যদি এসে দাঁড়ান, তাহলে 55 বছর বয়সটা 10 বছর কমিয়ে দেওয়া সম্ভব। মৈত্রেয়ী বছর 29-এর যুবতী। পরনে তার হাঁটুর ওপরে তোলা একটা স্কার্ট আর সাদা রঙের শার্ট পরা। ওপরে লাল রঙের একটা কোট মতো আছে। এটাই ওর অফিসের ডেইলি ইউজের পোশাক। এটাই এখানকার রুল। বসের পিএ হতে গেলে সবসময় এই ধরনের পোশাকই পরতে হয়। পার্টি অ্যাটেন্ড করতে হয়, স্পেশাল মিটিংও অ্যাটেন্ড করতে হয়। কাজেই এই কদিনে মৈত্রেয়ী এইসব সম্পর্কে বেশ ওয়াকিবহাল। মৈত্রেয়ীকে আঙুলের ইশারায় নিজের কাছে ডাকলেন। মৈত্রেয়ী হাতে ফাইলটা নিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। এই যে স্যার, আসছি। এসো, কি হয়েছে বলো? মৈত্রেয়ী ফাইলটা খুলে একটা একটা করে কাগজ উল্টে পাল্টে বসকে দেখাচ্ছেন। বস বৈদ্যনাথ বাবুর নজর তখন মৈত্রেয়ীর পাছার দিকে। বেশ সুঢৌল উঁচু পাহাড়ের মতো লাগছে সেটা। টাইট স্কার্ট পরার দরুন সেইখানের রসের ভান্ডার বৈদ্যনাথ বাবুকে সুরসুরি দিচ্ছে। হাত দুটো নিষ্পিস করছে ওই জায়গাটা একটু স্পর্শ করবার জন্য, বা সপাটে একটা চাঁটি মারলেই যদি গলা থেকে এমন একটা শব্দ বেরিয়ে আসে। তেমনই একটা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ওনার পিসপিসানি নিষ্পিসানি করা হাত দুটো উনি কাজে লাগাবার জন্যে বেশ ব্যস্ত হয়ে পড়লেন। মৈত্রেয়ী ঝুঁকে ফাইল দেখাচ্ছে। ওর সাদা শার্টের ভেতর থেকে ক্লিভেজটা স্পষ্ট দেখা যাচ্ছে। দুটো বুকের মাঝে একটা তিল, বেশ ডিপ কালো। হাতের জোরেই ঠাস করে একটা বাড়ি মারলেন তিনি মৈত্রেয়ীর পশ্চাতে।
করছেন স্যার? যেমনটা ভেবেছে শব্দটা ঠিক তেমন হলো না, একটু যেন বিরক্তির শব্দ পেলেন তিনি। এর আগের যে অ্যাসিস্ট্যান্টটা ছিল সে আবার বৈদ্যনাথ বাবুর সমস্ত চালচলন পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করে ফেলেছিল। এমনকি বিছানা শেয়ার করতেও তার কোনো অসুবিধে হতো না। মাঝে ব্যাগরা হলো চট করে বিয়ে হয়ে গিয়ে, দেশে তো নয়, একেবারে মালয়েশিয়াতে। সেখানেই নাকি তার ফিয়ন্সের চাকরি, ঘরবাড়ি সব। কথাটা বৈদ্যনাথ বাবুর বিশ্বাস হয়নি। হয়তো একটু অতিরিক্তই অধিকার ফলাতে গিয়েছিলেন ওই মেয়েটির ওপরে। শুনেছিলেন ডিপ্রেশনে চলে গিয়েছিল নাকি মেয়েটা। বৈদ্যনাথ বাবুকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল সে। এবার আসি বৈদ্যনাথ বাবুর ব্যক্তিগত জীবনের কিছু কথায়। মানুষটা জীবনে প্রচুর টাকা ইনকাম করেছেন, বিয়ে করেছিলেন, কিন্তু বউ থাকেনি। বিয়ের মাস তিনেকের মাথায় ডিভোর্সের কেস ফাইল করেছিল বউ ওনার বিরুদ্ধে। বাড়ির কাজের মেয়ের সাথে উনি শুয়ে থাকতেন। শুধু কাজের মেয়ে নয়, নিজের খুড়তুতো বোনের সাথে পর্যন্ত। কোনো মেয়ে তার স্বামীকে ভাগ করতে পারে না, কাজেই ডিভোর্স দিয়ে সেই বউ আলাদা হয়ে আবার বিয়ে করে সুখে শান্তিতে ঘর কন্যা করছে। ওই ডিভোর্স হওয়ার পরে একটা বদনাম রটে গিয়েছিল ওনার নাকি সবটাই ছোট, তাই আর বিয়ে করা হয়নি। এখন যদিও উনি নিজেকে লাকি বলেই মনে করেন। বিয়ে করলেই বউ আসবে, সব কথায় বউকে কৈফিয়ত দিতে হবে। তার থেকে বরং এই ব্যাচেলার জীবন খুব সুখের। যখন যাকে ইচ্ছে হবে সেই বুলবুলিকে পাখির বাসায় ঢুকিয়ে তার সাথে একটু সময় কাটিয়েই ফুরুত, নিজেও ফুরুত, বুলবুলিও ফুরুত। মৈত্রেয়ী উঠে দাঁড়িয়েছে, ফাইলটা তার বুকের কাছে। চোখে একটা অল্প পাওয়ারের চশমা পরা, ঠোঁটের ওপরে কালো তিল, মুখটা গোলপানা, মাথার চুলগুলো বেশ ঘন, তাই টাইট করে খোপা বাঁধা সত্ত্বেও চুলটা বেশ ফুলে ফুলে রয়েছে। কানে ছোট্ট ছোট্ট দুটো মুক্তোর সাদা রঙের দুল পরা, গলায় হালকা একটা চেনে মুক্তোর একটা লকেট, হাতে একটা মোটা ঘড়ি, দামি ঘড়ি। এই ঘড়ি ও জয়েন করার পরই বস ওকে স্পেশালি গিফট করেছিল। বস প্রত্যেকটা পিএকেই একটা করে স্পেশাল গিফট দেয়, কাজেই মৈত্রেয়ী না নিতে চাইলেও ওটা নিতে বাধ্য। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লে? স্যার, আমার বোঝা হয়ে গেছে। বোঝা হয়ে গেছে মানে? না মানে ওই আহা, তোমার গায়ে মশা বসেছিল। মশা বসলে তো এখন কত রকম অসুখ। এই দেখো এই দেখো এই দেখো বলেই মৈত্রেয়ীর ক্লিভেজের মাঝে হাত ঢুকিয়ে দিলেন তিনি, এবং সত্যি সত্যি সেখান থেকে একটা মশা বার করে নিয়ে এলেন। প্রথমে মৈত্রেয়ী অপ্রস্তুত হয়ে তার চোখে আগুন জ্বলে উঠেছিল। এগুলো কি করছেন? আরে দাঁড়াও, এই দেখো। মশাটা দেখে সে আর কিছু বলল না। হাতে তখনও কিছুটা রক্ত লেগে রয়েছে, যেটা ওর ক্লিভেজেও আছে। সরি স্যার। ইটস ওকে। আসলে অনেকেই আমায় খারাপ ভাবে, বউটাও দেখো খারাপ ভেবে চলে গেল। আচ্ছা, আমি কি খারাপ মানুষ বলো? আমার নিচে কত লোকে আসে, মানে কত লোকে চাকরি করছে, কতজনের পেট ভরাচ্ছি আমি। তাছাড়া আমার এই অফিসের শাখা প্রশাখা তো আর কম জায়গায় না। স্যার, আজকে একটু তাড়াতাড়ি ছুটির দরকার। তাড়াতাড়ি ছুটি কেন? কিছু স্পেশাল দরকার নাকি? ওই আসলে স্যার, বাড়ি যাব। বাড়ি? তোমার বাড়িটা যেন কোথায়? আমার বাড়ি স্যার বর্ধমান। কিন্তু তুমি সবে জয়েন করেছো, এখনই বাড়ি কি করে পসিবল এটা? স্যার, বাড়িতে বাবা মা একা, বাবার শরীরটা একটু খারাপ, তাই একটু দেখতে যাব। যা বাবা, তাও ভালো। হ্যাঁ, আমি তো ভাবলাম তোমার বিয়ে ঠিক হয়েছে, এই সুসংবাদটাই তুমি আমায় দেবে। না স্যার, বিয়ে থাওয়া করার মতো কোনো ইচ্ছে আমার নেই। আসলে আমি একটু অন্যরকম। অন্যরকম বলতে? মনের ভেতরটা আনন্দে ভরে ওঠে বৈদ্যনাথ বাবুর। এই তো চাই, এমন একটা অন্য মন, সেটাই তো চাই। আগের বিয়েটা একটু শোয়ার পরই বলে কিনা আমায় বিয়ে করো। পাগল নাকি?
বিয়ে করে সংসারের মায়া জালে কেউ আবদ্ধ হয়, যেখানে এমনি এমনি শরীরের সুখ পাওয়া যায়? আচ্ছা, বিয়ে না হয় করব, অনেক লোক খাওয়াবো, প্রায় 500 থেকে 1000, সেখানে কয়েক লাখ টাকা। বিয়ে না হয় করব, বউকে দিতে হবে কয়েক লাখ টাকার গয়না। বিয়ে না হয় করব, কিনতে হবে প্রচুর টাকার শাড়ি, আত্মীয়দের দেবার জন্য প্রণামী। তারপরেও লোক খাইয়ে যখন নাক সিটকে লোকে বলবে আয়োজনটা ঠিক জুতের হলো না, মাংসটা গরম ছিল না, আহা ওই বিরিয়ানির মধ্যে গন্ধটা একটু অন্যরকম লাগলো না, মাংসটা মনে হয় কাঁচা ছিল, এইসব শোনার পরে আর অনুষ্ঠান করে বিয়ে করতে ইচ্ছে করে না। বৈদ্যনাথ বাবু ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। উনি বললেন, তুমি কি লিভ ইন পছন্দ করো? না না স্যার, মোটেই তা নয়। আমি আমার বাবা মার পছন্দের পাত্রকেই বিয়ে করব, কিন্তু এখন নয়, দেরি আছে। ও বাবা, তা তুমিও তো আর 5টা সাধারণের মতোই হলে। না স্যার, আমাদের ওখানে অল্প বয়সী মেয়েদের মানে মানে তোমার বয়সটা কি অল্প? তোমার তো 29 হয়ে গেছে। সে হয়েছে, ওই 30-এর মধ্যেই বাবা মা আমার বিয়ে দেবে। কেন? না, আমাদের ওখানে ওটাই নিয়ম। নিয়ম? সে আবার কি নিয়ম? স্যার, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, তবে আমাদের ওখানে 30 বছরের মধ্যে মেয়ে বিয়ে না দিলে, সেই মেয়ে যদি কুমারী থাকে তাহলে তার উপরে যৌন পিশাচ আক্রমণ করে। হ্যাঁ মানে? হ্যাঁ, সেই মেয়েটার শরীরটাকে সে ছাড়তে চায় না, তারই আধিপত্য থাকে তার শরীরে, তার তার যোনিতে, সর্বত্র তার বাস। এমনকি সে যখন চাইবে তখনই তাকে বিছানায় একাকী করে। মানে মানে তাকে দেখা যায় না? না, তাকে দেখা যাবে না, কিন্তু 30-এর মধ্যে বিয়ে না করলে সেই পিশাচ ওই মেয়েটির শরীরে বাস করবেই করবে। আমাদের গ্রামে এরকম অনেক হয়েছে। হ্যাঁ, এসব বিশ্বাস করে? এমন করে এই ঝাঁচি মেরে উঠলেন তিনি। মৈত্রেয়ী বলে, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, তবে স্যার থ্যাংক ইউ, আপনি মশা মারলেন বলে। সে না হয় হলো, কিন্তু তোমার কথায় আমি কেন? কেউ বিশ্বাস করবে না। আমি জানি, কাউকে বিশ্বাস দেওয়াতেও চাই না আমি। বাবার শরীরটা খারাপ, তাই একটু যাব। ছুটি দেবেন স্যার? আচ্ছা, বলছি মৈত্রেয়ী, যদি কিছু মনে না করো, আমারও অনেকদিন একটু বাইরে ঘুরতে যাওয়া হয়নি, আমিও না হয় কদিন। আপনি যাবেন স্যার? আমার গ্রামে যাবেন? হ্যাঁ, মানে যদি তোমার ফ্যামিলি কিছু মনে না করে। না না স্যার, তা কেন মনে করবে? আপনি আমার বাবার বয়সী। কথাটা শোনার পরে বৈদ্যনাথ বাবুর মাথায় আগুন আরো বেশি জ্বলে উঠল। কি, বসকে কেউ বাবা বলে? না মানে, আপনি তো আমার বাবার বয়সী, তাই। দেখো, যা বলেছো বলেছো, আর কারো সামনে সব বলো না, এখন যাও। ভালো মুডটা নষ্ট করে দিল মৈত্রেয়ী। তাকে কেবিন থেকে বার করে নিজেকে নিয়েই একটু ব্যস্ত থাকলেন বৈদ্যনাথ বাবু। অনেক কিছু সাইড ঘেটে ঘুটে দেখলেন, এমন কোনো তথ্য পাওয়া যায় কিনা, কিন্তু না, কোথাও কিচ্ছু পেলেন না। একটা ফোন করলেন কোথায় যেন। মৈত্রেয়ী আর নিজের ছুটির বন্দোবস্ত করলেন। লাঞ্চ আওয়ারে মৈত্রেয়ীর আবার ডাক পড়ল, আসতে পারি স্যার? হ্যাঁ এসো। তুমি ছুটি চাইছিলে? হ্যাঁ স্যার, মঞ্জুর হয়েছে? হয়েছে হয়েছে, দিন 3-এর জন্য। কিন্তু কেমন, অফিসের অনেক চাপ, একটা প্রজেক্ট ফাইলের কাজ রয়েছে, আর আমিও যাব। তোমার কোনো আপত্তি নেই তো? না না স্যার, কোনো আপত্তি নেই। আমার বাড়িতে আপনার থাকার জায়গা ঠিক হবে। আমাদের বাড়ি পুরনো আমলের জমিদার বাড়ি। শরিকিরা সব সম্পত্তি আমার বাবাকে দিয়ে এখান থেকে চলে গিয়েছে। এখন আমার বাবা মা আর আমি সেখানে থাকি। বাবা যতদিন সুস্থ সবল ছিলেন, ইনকাম ঠিকঠাক ছিল, সমস্ত ঘর বাড়ি রং টং করে গুছিয়ে টুছিয়ে রাখতেন। এখন বাবা পারে না, আমি চাকরি পেয়ে বাবাকে সাহায্য করব। সে তো অবশ্যই। তোমার বাড়ি অনেক বড়? হ্যাঁ, আর ওই যে বললাম যৌন পিশাচ, সে তো আমাদের বাড়িতেই থাকে। কি? হ্যাঁ, আমাদের বাড়ি তো জমিদারের বাড়ি ছিল, আর জমিদার বাড়ি মানেই স্যার কিছু না কিছু তো থাকবেই, তাই না? ঢোক গিললেন তিনি। মানুষটার পেল্লাইয়ের চেহারা দেখতে শুনতে এমন হলে কি হবে, রাশ তার ভারী, একেবারেই দুর্বল। সুতরাং ওই তুলা রাশির ব্যক্তির
ভূত দর্শন করা, তাও যেখানে ভূত রয়েছে সেখানে গিয়ে বসবাস একটু বেশি কঠিন হয়ে যাবে না? তবুও বললেন, ঠিক আছে, তাহলে কিন্তু ওই যৌন বিষাদের সঙ্গে আমি দেখা করবই। ওসব ভুলবেন না স্যার। কিন্তু তুমি তো বললে 30 বছরের বেশি হয়ে গেলেই তোমার মধ্যেই। বৈদ্যনাথ বাবুর চোখের কোণে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। মৈত্রেয়ী বলল, বাবা বলছিল পাত্র নাকি দেখেছে, তাই। আচ্ছা ঠিক আছে, রথ দেখা কলায় বাছা 2 হবে। তোমার গ্রামের বাড়ি একটু ঘোরাও হবে, আর কোনো পিশাচকে যদি সরাসরি সামনাসামনি দেখতে পাই তাহলে একটু কথোপকথন না হয় করা গেল নাকি? ঠিক আছে স্যার, যা আপনি বলবেন। তাহলে যাও, এক্ষুনি চলে যাও তোমার বাড়ি। তুমি তো এখানে ভাড়া বাড়িতে থাকো। হ্যাঁ স্যার। সব গোছগাছ করে নাও। আমি ঠিক সন্ধে 7টা নাগাদ তোমাকে তোমার বাড়ির সামনে থেকে পিক আপ করবো। না স্যার, আমি একাই যেতে পারবো। যেটা বলছি সেটা শোনো। মৈত্রেয়ী ঘাড় নাড়ল। অফিস থেকে বেরোবে এমন সময় ঋত্বিকা জিজ্ঞেস করে, কিরে এত শিগগিরই চললি? হ্যাঁ চললাম, বাড়িতে বাবার শরীরটা বেশ খারাপ। স্যারের কাছে বলতেই উনি ছুটি মঞ্জুর করেছেন। বাবা, ছুটি এর মধ্যে মঞ্জুর করে ফেললেন বুঝি? তা হাত লাগাতে দিয়েছিস বল? কোথায়? না মানে যেখানে হাত লাগানোটা উচিত নয়। স্যার আবার ওসব খুব পছন্দ করেন কি না। তোর আগে যে ছিল সে তো সরাসরি বিছানাতেই শুয়ে পড়েছিল। তবুও স্যার তাকে বিয়ে করলো না। দেখ, অমন কোনো ইচ্ছে আমার নেই। তাছাড়া উনি আমার সঙ্গে অমন ব্যবহার করেননি। করেননি? তো কপাল ভালো রে। শোন, স্যারও বলেছে। বলেই চুপ হয়ে গেল মৈত্রেয়ী। স্যার কেবিন থেকে বেরোনোর আগে মৈত্রেয়ীকে বলে দিয়েছিলেন, শোনো, তুমি ছুটি পেয়েছো সেটা তুমি অফিসার স্টাফকে বলতেই পারো, কিন্তু আমি তোমার সঙ্গে যাব এই কথা কিন্তু বলবে না। না না স্যার, আমি বলবো না। আমি ব্যাপারটা চেপেই রাখবো। বল, মৈত্রেয়ী কি বলছিলি? জিজ্ঞেস করে ঋত্বিকা। কিছু না, ওই স্যার খুব ভালো তাই। হ্যাঁ হ্যাঁ, স্যারের খুব পেয়ার হয়ে গেছিস তুই মনে হচ্ছে। ব্যাপারটা রটতে একদম সময় লাগলো না। তড়িৎ বেগে স্যারের প্রশংসাটা তাও আবার মৈত্রেয়ীর মুখ থেকে ছড়িয়ে গেল। অফিসে একটা ছেলে কাজ করে, সোমনাথ, কেরানি, মৈত্রেয়ীর থেকে অনেক নিচু লেভেলের। তবুও মৈত্রেয়ীকে বেশ পছন্দ করে। অন্য সব স্টাফেদের দিদি বলে ডাকলেও মৈত্রেয়ীকে কেমন যেন ম্যাডাম বলে ডাকতে ইচ্ছে করে তার। সোমনাথ, শুনেছিস? কি বলে ঋত্বিকা। শুনিনি তো। তোর পাখি সে তো ফুরুত হয়ে যাচ্ছে, তার বাপের ভিটেতে ঘুরতে যাচ্ছে। দিন 7 জয়েন করি স্যারকে এমন পটিয়েছে। ছি, আপনারা সবার নামে যে কেন এমন বলেন? আহা হা হা, এই ছেলেটাকে দুঃখ দিস না রে। উষাদি কথাটা বললেন। উনি আজকের লোক নন, অনেক দিন ধরে অফিসের সঙ্গে যুক্ত এবং কাজ করে করে ডিপার্টমেন্টে বেশ সুনামও আছে ওনার। অমন করে দুঃখ দিস না, বাচ্চা ছেলে, সবে মনে প্রেমের জোয়ার ফুটেছিল বলে মৈত্রেয়ী তো তোর দিকে তাকিয়েও দেখে না। তুই আবার ওকে এত পছন্দ করিস কেন? ভালোবাসায় কখনো অমনটা হয় না উষাদি। আমার ওকে প্রথম দেখাতেই। ও বাবা, ছেলের কথা দেখো, নাক টিপলে দুধ গলে সে কিনা ভালোবাসে। চল রে ঋত্বিকা, এখানে আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই। কথাটা খারাপ লাগলেও এটা সত্যি, ভালোবাসায় সবই সমান। ঋত্বিকা বলল, সোমনাথ একটা কথা শোন, তোর কিন্তু বয়সটা মাত্র 25 আর সে কিন্তু 29। পারলে এক কাজ কর, তুই ওর গ্রামের বাড়িতে যা। শুনেছি ওর বাবা মা অসুস্থ, দেখাশোনার একটা লোকের দরকার। মৈত্রেয়ী যেখানে কাজ করছে, ডিউটি করছে, সেখানে তুই যদি ঘর জামাই থাকতে পারিস। তাছাড়া তোর তো এখানে কেউ নেই রে, বললেন উষাদি। বাবা মাকে তো খেয়ে বসে আছিস সেই কবেই। সুতরাং তুই যদি ঘর জামাইয়ের স্বীকারোক্তি স্বীকার করতে পারিস তাহলে তোর একটা। তোমরা সব কি বলছো? আমি কখনো কি ওসব। বাবা, তোকে একটা অফার দিলাম যাতে তুই তোর মনের পাখিকে ধরে রাখতে পারিস। ঋত্বিকা চল রে, ভালো মানসিকতার এখন কোনো মূল্য নেই রে। হ্যাঁ তাই চলো উষাদি। 2 জন স্টাফ বেরিয়ে গেল।
মৈত্রেয়ী আগেই চলে গিয়েছে। ঠিক সন্ধে 7টা নাগাদ ওর ভাড়া বাড়ির সামনে গাড়ির হর্নের শব্দ। স্যার চলে এসছে। প্রণাম করে মনে মনে মৈত্রেয়ী। দরজায় তালা লাগানোর সময় গাড়ির দিকে তাকায়। কালো রঙের গাড়িটা। এই তো আসছি। দরজা বন্ধ করে যখন গাড়ির সামনে এসে দাঁড়ায় তখন ভেতরের কাঁচটা আপনা আপনি খুলে স্যার ওকে একটু দেখেন। বাহ, শাড়ি পরে তো তোমাকে দারুণ সুন্দর লাগছে। যাই বলো, ওই শাড়িতে কিন্তু আরো বেশি সেক্সি লাগে। এগুলো কি বলছেন স্যার? উঠে বসো। এখন আমরা একে অপরের বন্ধু। না তুমি আমার অফিসের পিএ, না আমি তোমার বস। আমরা এই 3 দিন একটু রিল্যাক্স করতে যাচ্ছি। আমি তোমার গ্রাম দেখতে, তুমি আমার সবটা দেখাবে। কেমন? পয়েন্ট টু বি নোটেড। মৈত্রেয়ী ঘাড় নাড়ে, কিন্তু স্যারের কথার মূল্যটা সে হয়তো অনুধাবন করতে পারে না। আমি তোমার বাড়ি যাচ্ছি গ্রাম দেখতে, তুমি আমায় সবটা দেখাবে। এটা গ্রাম দেখানোও বোঝায় আর নিজের সবটা দেখানোও হয়তো বোঝায়। গাড়ি স্টার্ট করলেন বৈদ্যনাথ বাবু। মৈত্রেয়ী পেছনের সিটে বসতে চেয়েছিল, কিন্তু স্যার বললেন, পেছনে কেন? গাড়িতে তো কেউ নেই। ড্রাইভার হিসাবে আমি, আর আমার পাশের সিটে বসো। বসছি স্যার। আসলে আপনি যদি আনকমফোর্টেবল। তোমার মতো সুন্দরী একটা মেয়ে পাশে বসবে আর আমি শালা এত বড় বোকা। বলেও থেমে গেলেন। আমি কিনা আনকমফোর্টেবল? হাসালে। শোনো, তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে। হ্যাঁ, আপনি আমার পিতৃ। খবরদার, বাবা একটাই হয়, ঠিক আছে? আমি কেন তোমার বাবা হতে যাবো? তোমাকে বুধু বলে ডাকবে। কি বুধু? হাসি পেলো কেন? না এমনি বলছি, ওই বলে ডাকবে। ডাকো বুধু। বৈদ্যনাথ বাবু হাঁ করে তাকিয়ে থাকেন মৈত্রেয়ীর দিকে। তার মুক্তোর মতো সাদা রঙের দাঁতগুলো, মুখে একটা সুন্দর হাসি। এখন আর চোখে চশমা পড়েনি মৈত্রেয়ী, কাজেই তার সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে। পরনের শাড়ি, ওপর একটা কোট পরা, উফ কি দারুণ সে লাগছে। গাড়ি চলেছে মৈত্রেয়ীর বাড়ির উদ্দেশ্যে। বৈদ্যনাথ বাবু গাড়িতে গান চালালেন। মৈত্রেয়ী বলল, একটু রোমান্টিক টাইপের গান চালান না। রোমান্টিক? সত্যি পছন্দ করো? ভীষণ। আমার তো রোমান্টিক গান শুনলেই কি কি হয়? না মানে কিছু না স্যার। স্যার আজকে অমাবস্যা না? তুমি সব মানো? ওই আমার বাড়ির দিকে সবাই মানে। মা বলছিল আজকে রাতটা পার করেই যেতে, কিন্তু বাবার শরীরটা খারাপ শুনে কি আর ভালো লাগে? হ্যাঁ তা তো ঠিক। আচ্ছা, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? জিজ্ঞেস করলেন বৈদ্যনাথ বাবু। মৈত্রেয়ী বলল, থাকার উপায় আছে নাকি? মানে? না নেই। ও, তা তুমি কি সত্যি বিয়ে থা করতে চাও না? ওই যে বললাম স্যার, আসলে 30 বছরের মধ্যে বিয়ে করতে হবে। এরপরেও যদি এরপরে কি বিয়ে না হয় তাহলেই। দেখো, ওসব কিন্তু আমি বিশ্বাস করি না। আমি জানি তো, আর সেই জন্যই তো আমার সঙ্গে আপনি যাচ্ছেন। হ্যাঁ তা ঠিক। আচ্ছা বলছি, তুমি আমাকে একটু তুমি করে বলতে পারো না? তুমি করে? কিন্তু আপনি যে, ওই যে বললাম বুধু বলবে, এই ডাকো না একটু। স্যার আমার কাছে বড্ড ফানি লাগছে বিষয়টা, আমার ঠিক হচ্ছে না। হবে হবে, ট্রাই করেই দেখো। স্যার বলছি হচ্ছে না। আহা দেখো না ট্রাই করে। কথায় কথায় কখন যেন গাড়ির স্পিড খুব বাড়িয়ে দিয়েছেন তিনি, এবং হঠাৎ করেই চলতি রাস্তায় একটা বড় 4 চাকা লরি ওনার সামনে চলে আসে। জোর একটা শব্দ হয়। ভাগ্যিস মৈত্রেয়ী ওনার হাতের ওপর হাত রেখেছিল এবং নিজে কিছুটা সাহায্য করায় স্টিয়ারিং ঘুরিয়ে চট করে গাড়িটা ব্রিজের একদম ধারে এনে দাঁড়িয়ে পড়লেন তিনি। দুইজনেরই প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভয়। মৃত্যুকে সামনাসামনি দেখলে এমনই বোধহয় হয়। থ্যাংক ইউ। আরে বাবা, আমিও তো মরে যেতাম। বাবাকে দেখতে যাচ্ছি আর কেমন একটা উল্টো বিষয় হয়ে যেত না স্যার? বাবা, জোর বাজা বাসলাম।
তখনও মৈত্রেয়ীর হাত বৈদ্যনাথ বাবুর বাম হাতের ওপরে। মৈত্রেয়ীর চোখের দিকে তাকিয়ে রয়েছেন তিনি, মৈত্রেয়ীও তাকিয়ে রয়েছে ওনার দিকে। একটা কেমন যেন আবেশ ছড়িয়ে পড়ছে চারদিকে। আচ্ছা, তোমার ডেট অফ বার্থটা কবে? ওসব কথা এখন থাক না। দেখুন, আকাশে চাঁদ নেই, অথচ কেমন একটা সুন্দর আভা ছড়াচ্ছে না? আভা? কোথায়? বৈদ্যনাথ বাবু তাকিয়ে দেখলেন সমস্ত শহরের আলোটা আকাশকে আলোকিত করছে, আর সেই বৈদ্যুতিক আলোয় একটা নতুন ধরনের আমেজের সৃষ্টি হয়েছে। চারিদিকে কুয়াশা, গাড়ি যেন যাওয়া বন্ধ হয়ে গিয়েছে হঠাৎ করে। সময়টা কেমন যেন স্তব্ধ এখন। মৈত্রেয়ী বৈদ্যনাথ বাবুর কাছে চলে আসে, ওনার পুরুষ্ঠ গোপের ওপরে হাত বোলায়। বৈদ্যনাথ বাবু বুঝতে পারছেন ওনার ইচ্ছে পূর্ণ হতে চলেছে। নারীরা বড্ড বেশি স্পর্শকাতর হয়। পুরুষের কোথাও ছোঁয়া পেলেই ওদের শরীরে বোধহয় কাঁপনের ধারা বয়ে চলে। তুমি এটা কি করছো? আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছি, কিন্তু তুমি বললে তোমার বাড়িতে তোমার বাবা অসুস্থ, তোমার বিয়ে ঠিক হবে, তুমি বিয়ে করবে। খবরদার ওই শব্দটা কিন্তু একটু মুখে আনবেন না। তুমি তুমি সত্যি সত্যি? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। কি? আমাকে বিয়ে করবে তো? বলো, না হলে কিন্তু আমি কিচ্ছু দেব না। এই মরেছে, আর এখানে বিয়ে কেন? শোনা, আমি যে বললাম 30 বছরের মধ্যে আমার বিয়ে হতে হবে। আমি চাই না কোনো অচেনা অজানা ছেলের সঙ্গে আমার বিয়ে হোক। এই 7 দিনে আমি তোমাকে চিনেছি, তোমাকে বুঝেছি, তোমাকে ভালো লেগেছে, তাই। কিন্তু? আর কোনো কিন্তু নয় সোনা। দেখো, আমি আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি প্লিজ আমার কাছে এসো, এসো না, এসো। বাহুডোর খুলে দিয়েছে মৈত্রেয়ী, আর সেইখানেই প্রবেশ করছে একটু একটু করে বৈদ্যনাথ বাবুর 2 বাহু। এরপরে দুজন দুজনকে জড়িয়ে ধরে গাড়ির মধ্যে। মৈত্রেয়ী নিজের কোটটা টান মেরে খুলে ফেলতেই তার পরনের স্লিভলেস ব্লাউজটা বাইরে বেরিয়ে আসে। শাড়ির ফাঁকে উকি দিচ্ছে তার ক্লিভেজের ওপরের সেই তিলটা, যেটাতে বেশ কিছুক্ষণ আগেই মশা মেরেছিলেন তিনি। নরম সেই স্থানে হাত বোলাতে কার না ভালো লাগে। বৈদ্যনাথ বাবুর হাতটা নিজেই সেখানে তুলে দিল মৈত্রেয়ী। এরপরে বৈদ্যনাথ বাবুর হাত দুটো এনে একটু একটু করে তার নাভিমূলের কাছে আনলো। শাড়ির পিনটা টান মেরে খুলে ফেলতেই তার সেই সুন্দর জায়গা প্রকাশিত হলো বৈদ্যনাথ বাবুর চোখের সামনে। ওনার যেন মুখে কোনো ভাষা নেই। এমনভাবে মৈত্রেয়ীকে এত তাড়াতাড়ি পেয়ে যাবেন উনি ভাবতেই পারছেন না। মৈত্রেয়ী বলল, শিখিয়ে দেবো নাকি ওগুলো কি করতে হয়? কথা শুনে বৈদ্যনাথ বাবুর শরীরে বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। 55 বছর বয়স হলে কি হবে, উনি এখনো শক্ত সামর্থ্য পুরুষ মানুষ। উনি বললেন, না, তা শেখানোর দরকার নেই, আমি জানি, কিন্তু তাহলে কাজে লাগাচ্ছ না কেন সোনা? আমার যে তর সইছে না। এরপরে বৈদ্যনাথ বাবু ঝাঁপিয়ে পড়লেন মৈত্রেয়ীর ওপরে। মৈত্রেয়ী বলল, এই সিটে নয়, পেছনের সিটে চলো, এখানে অসুবিধে। এই জন্যই তো পেছনে বসতে চাইছিলাম, তুমি আমাকে জোর করে সামনে এনে কেন বসালে? বৈদ্যনাথ বাবু ঢোক গিললেন। এত মেয়ের সঙ্গে মেলামেশা করেছেন, কিন্তু এত সহজ সরলভাবে মিলনের প্রথম দিনটাকে কেউ যে মেনে নিতে পারেনি। সবাই কান্নাকাটি করেছে, কিন্তু মৈত্রেয়ী কেন এমন করছে? সে নিজেই গাড়ি খুলে নেমে আসে, তারপর পেছনের সিটে এসে বসে। গাড়ির সামনের দিকের সেই দরজা খুলে যখন ও বেরোয়, তখন ওর শাড়ির আঁচলটা আটকে গিয়েছিল দরজায়। দুষ্টু, রাস্তার মধ্যে কেন? ভেতরে এসো। এখন এই দিকটা বেশ অন্ধকার, তোমাকে আমাকে কেউ দেখতে পাবে না। বৈদ্যনাথ বাবুও পেছন পেছন এলেন, পেছনের সিটে বসলেন, তারপরে এক টানে নিজের কোটটা খুলে ফেললেন।
মৈত্রেয়ও সময় নষ্ট করল না। সেও তার পেটিকোটটা টান মেরে খুলে ফেলল এবং সঙ্গে সঙ্গেই পৃথিবীর এক রাশ সৌন্দর্য ওর শরীরটাকে ঘিরে ধরল। শুধু সৌন্দর্য নয়, তার সাথে এক রাশ কামের উন্মাদনা। বৈদ্যনাথবাবু সজোরে কামড় বসালেন ওর উরুর মাঝে। বৈদ্যনাথবাবুর মাথার চুলগুলোকে শক্ত করে টেনে ধরল মৈত্রেয়ী। ওর মুখ থেকে শীতকারের ধ্বনি তখন বেরিয়ে আসছে। ওনার হাত দুটো নরম স্থানে রীতিমতো দাঁপিয়ে বেড়াচ্ছে তখন। ওনার প্যান্টের ছিপটা খুলতেই মৈত্রেয়ী বলল, কিন্তু প্রোটেকশনের তো দরকার আছে। আমি তো বলেছি যে আমি তোমায় বিয়ে করব। তাহলে? সত্যি সত্যি বলছো? মৈত্রেয়ীর ঠোঁট তখন বৈদ্যনাথবাবুর ঠোঁটে, জিহ্বা একে অপরের ভেতরে। জিভ নোনতা শরীরের স্বাদ আস্বাদন করছে তখন। একটু একটু করে বৈদ্যনাথবাবু মৈত্রেয়ী গোটা শরীরটাকে আবিষ্কার করছেন ওনার জিভের স্পর্শে। বারোতে বারোতে শীতকারের ধ্বনিতে মৈত্রেয়ীর অপূর্ব শরীরের সুধা পান করতে করতে বৈদ্যনাথবাবুও যেন পাগল হয়ে যাচ্ছেন সেই নেশা গহ্বরের মাঝে। এখন সেই মহেন্দ্র ক্ষণ এসে উপস্থিত, যখন মৈত্রেয়ী তার সমস্ত শরীরটা ছেড়ে দিয়েছে বৈদ্যনাথবাবুর শরীরের ওপর। উনি এখন যা করবেন তার উপরই ওনার কন্ট্রোল। মৈত্রেয়ীর নিজের হাতে আর কোনো কিছুই বাকি নেই। মৈত্রেয়ী জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর বৈদ্যনাথবাবুর দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সে আর সইতে পারছে না। এইবার যা করা তাড়াতাড়ি করতে হবে, না হলে মৈত্রেয়ী বোধহয় কামের যন্ত্রণায় মরেই যাবে। ঘেমে স্নান করেছেন বৈদ্যনাথবাবু, তার সঙ্গে মৈত্রেয়ী নিজেও। শরীরটা একটু একটু করে আরো বেশি জাগছে ওনার। এরপরে মৈত্রেয়ীর সেই জায়গায় সজোরে প্রবেশ করলেন বৈদ্যনাথবাবু। কিন্তু মৈত্রেয়ীর শরীর থেকে কোনো রক্তপাত হলো না, বরং সে পরম তৃপ্তিতে বৈদ্যনাথবাবুকে গ্রহণ করলেন, আস্বাদন করছেন ওনার দেহটাকেও। একটা নরম ধরনের কিছু, একটা শক্ত নরম এমনই একটা পিণ্ডের ওপরে বারবার ধাক্কা লাগছে বৈদ্যনাথবাবুর সেই শরীরের অঙ্গটা, যেটাতেই একটা পুরুষ মানুষ নারীকে সুখ প্রদান করে। বারবার মনে হচ্ছে দেহের ভেতরেও যেন আরো একটা দেহ আছে, গহ্বরের ভেতরেও আরো গোপন একটা কুঞ্জ আছে, যেখানে বারবার গিয়ে উনি ধাক্কা মারছেন, অথচ আর গভীরে প্রবেশ করতে পারছেন না। এদিকে সমস্ত গাড়িটার মধ্যে কামের গন্ধ আর শরীরের নেশার শীতকারে গাড়িটা দোদুল্যমান দোলনার মতো দুলছে। হুঁশ জ্ঞান নেই ওনাদের। যদি এই মুহূর্তে কোনো পুলিশ এসে পড়ে, অথবা এই পাবলিক প্লেসের মাঝে গাড়ি দাঁড় করিয়ে এই সব কর্ম যদি কেউ দেখে ফেলে, তাহলে ছিটেছি এই শহরের মান সম্মান, শহরের একজন এত বড় অফিসের বস, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে ওনার। উনি পাগলের মতো মৈত্রেয়ীকে আবিষ্কার করছেন, কামড়ে খুবলে খাচ্ছেন মৈত্রেয়ীর বক্ষ, উরু এবং তার নরম পেটটা। মৈত্রেয়ীও বারবার নিজের দুই উরুর মাঝে ওনাকে শক্ত করে আঁকড়ে ধরছে, ওনার চুলগুলোকে টেনে টেনে নামাচ্ছে নিজের সেই নরম মাংসপিণ্ডের ওপরে, নিজেই সেটা ধরে ওনার মুখে প্রবেশ করিয়ে দিচ্ছে, যেন ওনাকে বারবার আবেদন করছে সেই স্থানে জিভের স্পর্শ আর ঠোঁটের স্পর্শ দিয়ে প্রবল উত্তেজনা সৃষ্টি করতে। বৈদ্যনাথবাবু ঘেমে গিয়েছেন, উনি আর পারছেন না, কিন্তু মৈত্রেয়ীর শরীরের সুধা যেন কিছুতেই মেটে না। বারবার প্রতিনিয়ত সে বৈদ্যনাথবাবুকে কামের জন্য আকাঙ্ক্ষা করছে, বারবার চাইছে কাছে। এরপরে বৈদ্যনাথবাবু বললেন, মৈত্রেয়ী, আমি আর গহ্বরের ভেতরে ওনার গরম তরল প্রবেশ করার সাথে সাথেই মৈত্রেয়ীরও বোধহয় কিছুটা সেন্স এলো। তার চোখ থেকে তখন উত্তেজনার ঝিলিক খেলে চলেছে, ঠোঁটের কোণে একটা অস্ফুট হাসি। বৈদ্যনাথবাবু ক্লান্ত শরীরে গাড়ির সিটের ওপরে নিজের মাথাটা এলিয়ে দিতেই মৈত্রেয়ী বলল, শুয়ে পড়লে কেন? পারছো না? হ্যাঁ, কি হলো? উঠো। মৈত্রেয়ী, কি শুরু করলে তুমি? দেখো, আমি কিচ্ছু জানি না। আমি খাবো, আরো খাবো, আমায় খেতে হবে। আমার খিদে পূর্ণ হচ্ছে না। আমি খাবো। বৈদ্যনাথবাবু কিছু একটা অসঙ্গতির ইঙ্গিত পাচ্ছেন। এমন কেন করছে মেয়েটা? কিছুক্ষণ আগেই তো এতক্ষণ ধরে
এরপরে বৈদ্যনাথবাবুর শরীরে আর দেবে না। যতই হোক বয়স বলেও কিছু একটা আছে। এখন যদি আবার কিছু করতে যান তাহলে গাড়ি চালিয়ে বর্ধমান বাঁকুড়া কোথাওই ওনারা যাওয়া হবে না। কাজেই বেশ খানিকটা বিরক্তি নিয়েই প্যান্ট পরতে পরতে বললেন, আর নয়, এবার চলো যেখানে যেতে হবে। মৈত্রেয়ী ওনার জামাটা খামচে ধরে ওনাকে দাঁড় করিয়ে দিলেন। বেরিয়ে যাচ্ছ যে বড়, কেন? হ্যাঁ, আমার ভেতরে এমন করে কেন বেরিয়ে যাচ্ছ? দেখো, আমি তো কথা দিয়েছি তোমায় বিয়ে করব। তোমার বাবা মার সাথে কথা বলে দেখি, তারপর না হয়। হ্যাঁ হ্যাঁ, তা বিয়ে যখন করবে আমরা তখন স্বামী স্ত্রী, এমন করো না প্লিজ প্লিজ বলে বৈদ্যনাথবাবুর কানের লতিতে কামড় দেয় মৈত্রেয়ী। সে তখনও নগ্নিকা অবস্থাতেই সিটের ওপর শায়িত। বৈদ্যনাথবাবু বেশ খানিকক্ষণ নানা করলেও ওনার শরীর আবার জেগে ওঠে। উনি আবার পাগলের মতো মৈত্রেয়ীর ওপরে ঝাঁপিয়ে পড়েন এবং তার ওপরে নিজের পুরুষালী শরীরের ভার দিয়ে তাকে ইচ্ছে মতো দেহ সুখ দিতে শুরু করেন। কতক্ষণ জানেন না। দ্বিতীয়বারের বার যখন নিজের শরীরের গরমটা মৈত্রেয়ীর ভেতরে প্রবেশ করালেন, তখন মনে হচ্ছে রাত অনেক বেশি গাঢ়। তীব্র আবেশে মৈত্রেয়ীর চক্ষু তখন মুদিত। মৈত্রেয়ীকে 3-4 বার ডাকার পরও সে উঠল না। এদিকে তার নিঃশ্বাস গভীর। তার গহ্বর থেকে তখনও টপ টপ করে রসের ধারা বেরিয়ে আসছে, যেটা বৈদ্যনাথবাবু কিছুক্ষণ আগে দিয়েছেন। এইরকম মিলনে হয়তো কিছু একটা বিপদ হবেই হবে। না, এই মেয়েকে উনি আর ছাড়তে পারবেন না। এ বোধহয় সত্যি সত্যি এত বয়স হওয়া সত্ত্বেও ওনাকে ভালোবেসেছে। কাজেই মৈত্রেয়ীকেই মনে মনে সবকিছু কল্পনা করে উনি গাড়ির সামনে এসে বসলেন। জামা কাপড় পরে মনে মনে কল্পনা করতে থাকলেন বিবাহিত অবস্থায় মৈত্রেয়ীকে কতটা সুন্দর লাগবে। এইবার মৈত্রেয়ীর গ্রামের বাড়িতে গিয়ে একেবারেই পাকাপোক্তভাবে ওকে বিয়েটা করে নেবেন উনি। তারপর না হয় ফিরে আসবেন। আচ্ছা, মৈত্রেয়ীর আই কার্ডটা তো ওর সাইড ব্যাগেই ছিল, একবার চেকটা করে নিলে হতো না? ওর ডেট অফ বার্থটা। গাড়ির ভেতরেই আলোটা জ্বালালেন তিনি। মৈত্রেয়ীকে কোনো রকমে পোশাকে ঢেকে দিয়েছেন। শহরে পৌঁছাবার আগে ওকে ডেকে শাড়িটা পরে ফেলতে বলতে হবে। মৈত্রেয়ী সাইডে লাল ব্যাগটা খুলে ওর আই কার্ডটা বার করলেন বৈদ্যনাথবাবু। বয়স হওয়ার জন্য চোখে কিছুটা কম দেখেন, কাজেই বুক পকেট থেকে চশমাটা পরলেন। পরে যেটা দেখলেন তাতে ওনার চক্ষু ফেটে যাওয়ার অভিপ্রায়। মৈত্রেয়ীর আজকেই 30 বছর কমপ্লিট হয়ে 31 বছরে পা রেখেছে। মাথার মধ্যে হিসেবগুলো কেমন যেন গোলমাল হতে শুরু করে বৈদ্যনাথবাবুর। সত্যি সত্যি কি ওদের ওখানে এমন কিছু আছে? হঠাৎ করেই পেছনের সিটে তাকিয়ে দেখতে পেলেন মৈত্রেয়ী উঠে বসেছে। সে তার শরীরের কাপড় চোপড়গুলো একত্রিত করে ঠিক করছে। বলছে, এত বড় সর্বনাশ করলেন আমার, আপনার কোনোদিন ভালো হবে না। কিন্তু তুমি, মানে আমাকে আগেই সবাই সাবধান করে দিয়েছিল। আমার উচিত ছিল ওদের কথা শোনার। আপনি আপনি আবার এত বড় ক্ষতি কি করে করতে পারলেন স্যার? কি করে করতে পারলেন? মৈত্রেয়ী কান্না করছে। বৈদ্যনাথবাবু বেশ বিপর্যস্ত। গাড়ি স্টার্ট করলেন তিনি। যখন গিয়ে পৌঁছলেন তখন ভোর হয়ে এসেছে। মৈত্রেয়ী পেছনের সিটেই চুপ করে বসা। বৈদ্যনাথবাবুর সাথে একটাও কথা বলেনি সে। তবে উনি মনে মনে স্থির করে নিয়েছেন, ভুল যখন করেই ফেলেছেন তখন না হয়। মৈত্রেয়ী, আমি তোমায় কথা দিচ্ছি যে আমি তোমায় বিয়ে। চুপ করুন, এইটুকুই বলেছিলেন তিনি। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে এসে মনটা ভালো হয়ে যায় বৈদ্যনাথবাবুর। কিন্তু মৈত্রেয়ীর দিকে তাকাতেই আবার নিজের অপরাধ বোধ ওনার ওপরে বেশ প্রবল হয়ে ওঠে। এরপরে বাড়ির ভিটেতে পা রাখলেন মৈত্রেয়ীর সাথে উনি। আর
পা দেবার সঙ্গে সঙ্গেই ওনার মাথার ভেতরটাও কেমন যেন ঝনঝন করে উঠল। বাড়িটাকে দেখে খুব চেনা লাগে, বহু দিনের পুরনো জমিদার বাড়ি। এইসব হেরিটেজ বিল্ডিং দেখলে এমনিতেই মনে হয় যেন শত শতাব্দী দূরে কোনো এক প্রাচীন সভ্যতার মানুষ আমরা। মৈত্রেয়ীকে দেখে বয়স্ক একজন বৃদ্ধ বেরিয়ে আসছেন। এসেই বললেন, এতদিনের সময় হলো তোমার, এসো। ইনি কে? দাদু, আমার বস। বাহ, উনি বুঝি তোমার বাড়ি দেখবেন? স্যার, এটা রতন দাদু, আমাদের বাড়ি দেখাশোনা করেন ওনার বাবার আমল থেকে। বাবা কোথায় গো? ভেতরে আছে, এসো এসো। কুয়াশা আচ্ছন্ন চারিদিক, সূর্যের আলো একটু একটু করে আলোকিত করছে গোটা গ্রামটা, তার সঙ্গে সঙ্গে জমিদার বাড়িও। আলাপ হলো মৈত্রেয়ীর বাবা মার সাথে। বেশ খুশি লাগছে সকলকে, কিন্তু বৈদ্যনাথ বাবু আসল কথাটা কখন পারবেন সেটাই ভাবছেন। ওনাকে দেখে বোধহয় মৈত্রেয়ীর বাবা মা অতটা বয়স্ক মনে করেননি। বেশ তুমি সম্বোধন করেই কথা বলছেন, নাকি এক লহমায় ওনার বয়স অনেকটা কমে গেল? মৈত্রেয়ীর বাবা বললেন, তুমি বরং কই তো দাদু কোথায় রে? রতন দাদু? হ্যাঁ, ডাক। মৈত্রেয়ী ডেকে নিয়ে আসলেন সেই বৃদ্ধ লোকটিকে। মৈত্রেয়ীর বাবা বললেন, ঘরটা ঠিক করা আছে তো সব কিছু? হ্যাঁ, সব ঠিক আছে। দেখো বাবা, তুমি এনার সঙ্গে চলে যাও। তুমি ওনাকে রতন দাদু বলেই ডাকতে পারো। মৈত্রেয়ীকে কোলে পিঠে বড় করেছেন, আমাদের বাড়ি দেখাশোনা করেন। এই যে আমার শরীর টরীর খারাপ হয়েছে, সব কিছু উনি তদারকি করে রেখেছেন। নিয়ে যাও ওকে। রতন নাম ধরেই ডাকলেন মৈত্রেয়ীর বাবা। কাঁধে ব্যাগটা নিয়ে হাঁটতে শুরু করলেন বৈদ্যনাথ বাবু। একতলা দোতলা পেরিয়ে তিনতলায় উঠে একটা সুন্দর পরিপাটি ঘর খুলে দিলেন তিনি। বৈদ্যনাথ বাবু কি বলে সম্বোধন করবেন লোকটিকে বুঝতে পারছেন না। বয়সের অনুপাতে ওনার থেকে তো কয়েক বছরেরই ডিস্টেন্স, তবুও। আপনি ঘরে যান, আমি যদি আপনি না করে তুমি বলি কোনো আপত্তি আছে? এ বাবা, তা কেন থাকবে? আপনি আমার থেকে বয়সে অনেকটাই, মানে। কথা বলা বন্ধ হয়ে গেল বৈদ্যনাথ বাবুর। মেন দরজার সামনেই একটা বড় আয়না। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হতভম্ব হয়ে গেলেন তিনি। রীতিমতো বছর 30-এর এক যুবক দাঁড়িয়ে রয়েছে। নিজের ইয়ংকালের কথা মনে পড়ল ওনার। ওই সময় কত রূপের ছটা ছিল, এটা কি করে পসিবল? মৈত্রেয়ী তাহলে ওনার সত্যি বয়সটা দেখতে পাচ্ছে, আর বাদবাকি সকলে তাহলে। আরে, যদি কোনো পিশাচিনী সত্যি সত্যি গতকাল রাতে ভর করে থাকে মৈত্রেয়ীর গহ্বরে, তবে কি সেটা ওনাকে চিরজীবনের জন্যে যুবক করে দিল? এ কি করে সম্ভব? এটা এটা কি করে সম্ভব? মনে হাজারো প্রশ্ন নিয়ে বৈদ্যনাথ বাবু আয়নার সামনে এগিয়ে এলেন। যত দেখছেন নিজেকে, তত বেশি নিজের যৌবনের ভারে নিজেই বিগলিত হয়ে পড়ছেন। স্নান সেরে যখন এসে দাঁড়ালেন আয়নার সামনে, তখনও নিজেকে দেখে অবাক। ওনার ফ্রেঞ্চ কাট দাড়ি গোফে আজ কালো রং ধারণ হয়েছে। মাথার চুল কলপ ছাড়াই কুচকুচে কালো। দেহের কোথাও ভাঁজ নেই, বরং নিটোল এবং টান টান চামড়ার মানুষ উনি। এক লহমায় আবার যৌবন ফিরে পেয়েছেন। হে কেমন অভিশাপ, মনে মনে ভাবছেন তিনি। এমন সময় রতন এসে হাজির। খাবার জন্যে ডেকে নিয়ে গেলেন। স্নান করার পর মনটা বেশ ফ্রেশ লাগছে। যুবক যখন হয়ে গিয়েছেন, তখন মৈত্রেয়ীকে বিয়ে করতে তো কোনো অসুবিধে নেই, শুধু ওকে আয়নাটা দেখাতে হবে। আচ্ছা, মৈত্রেয়ী কোথায়? সে যে ঘরে ঢুকে দরজা দিয়েছে, কতবার ডাকলুম, বেরোচ্ছে না। এখন জন্মদিন ছিল গতকাল, কত আশা করে বসেছিল বাবা মা, তাই। হো, ঠিক আছে, আমি আছি তো। আমি ওর বার্থডে ঠিক সেলিব্রেট করব। আচ্ছা,
একটা অভিশাপের কথা শুনেছিলাম আপনাদের এখানে, বিষয়টা কি? রতন ঘুরে তাকালেন বৈদ্যনাথ বাবুর দিকে। অভিশাপ? কে বললে? ওই মৈত্রেয়ী আমাকে বলেছে। কি ওদের এখানে নাকি 30 বছরের আগেই বিয়ে হতে হয়, 30 বছরের পর বিয়ে হলে নাকি অভিশাপ পুরোতে হয়, এইসব আর কি। ওসব ওসব কি আর তোমাদের মতো এই বয়সের ছেলে ছোকরারা বিশ্বাস করবে? নিজের ওপরেই নিজের গর্ব হলো ওনার। বাহ, উনি বয়স্ক শব্দের থেকে বেরিয়ে আবার ছেলে ছোকরায় পরিণত হতে পেরেছেন। বললেন, আপনি বলতে পারেন, আসলে আমার তুলা রাশি, ভূতে একটু ভয় পাই, তবুও এই বিষয়ে খুব একটা ভয়টাই পাবো না। আপনি বলুন। সে অনেক বছর আগের কথা। তখন সদ্য রানীমার বিয়ে হয়েছে, বড় রানীমা। রাজা বাবু রাত ভোর মুজরোতে থেকে রানীমার কাছে যখন গেলেন, তখন উনি নেশায় বিভোর। ফুলসজ্জের পরের দিনই রানীমার সাথে ওনার সম্পর্ক বিচ্ছেদ শুরু হয়। রানীমা স্পষ্ট বলে দেয় উনি ওই চরিত্রহীন লোকের সঙ্গে সংসার করবেন না। তারপর 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 তো রাজা বাবুর সাথে সেই নিয়ে তুমুল অশান্তি। রাজা বাবু সকলের সামনে দাঁড়িয়ে রানীমার বয়স তুলে তাকে কটাক্ষ করলেন। তখন 12 বছরের আগেই মেয়েদের বিয়ে হয়ে যেত, কিন্তু রানীমা তখন 20 বছর পেরিয়ে গিয়েছিলেন। যুদ্ধবিদ্যা অর্থশাস্ত্রে জ্ঞান নিয়েছিলেন তিনি, আর ওনার ওই গুণের জন্যই রাজা বাবুর বাবা ওনাকে নির্বাচন করেছিলেন গৃহবধূ হিসাবে। কারণ তিনি ধরেই নিয়েছিলেন ছেলে মদমাতাল, তার দ্বারা জমিদার সামলানো সম্ভব না, ওই রানীমাই সব করবে। কাজেই কিন্তু বিয়ের পরে ছাড়াছাড়ি তো হলোই না, বরং বিষয়টা আরো বেশি জঘন্য হলো। রানীমাকে মেরে ফেলার জন্যে নাকি রাজা বাবু কি সব পুজো আর্চা করতে শুরু করলেন। কালে কালে রাজা বাবুর বয়স বাড়তে থাকলো, এদিকে রানীমা তখন যুবতী, তখনও ওনার শরীর থেকে রীতিমতো আগুনের ছটা ছড়ায়। রাজা বাবুর একদিন মনে হলো তিনি ভুল করেছেন, কিন্তু রানীমার কাছে যাবার আগেই ওনার মুখ দিয়ে রক্ত উঠে ওনার মৃত্যু হলো। কেন? কারণ রানীমা ততদিনে যৌবনের স্বাদের জন্যে এক পিশাচকে ডেকেছে। রানীমার ওপরে সব দায়িত্ব দিয়ে ওনার শ্বশুর মশাই পরলোক গমন করলেন। তারপর কাছারির কাছ থেকে শুরু করে সব উনি নিজে দেখাশোনা করতেন লোক রেখে। কিন্তু যৌবন আর যৌনতায় দুটো তো আর বাদ মানে না। কাজেই রানীমাও পড়লেন প্রেমে। সেই প্রেমিকের কথা জানতে পেরে মহারাজা আগেই তাকে জ্যান্ত কবর দিলেন। রানীমা তারপরই ওই প্রেমিকের খোঁজ করে তার বিদেহী আত্মাকে ডেকে সেই পিশাচের সঙ্গে রোজ রাতে একবার করে মিলিত হতেন। সেই থেকেই তো সন্তান লাভ, আর তারপরই বংশ পরম্পরায় সব চলল। এরপরে বিষয়টা আরো জানাজানি হতেই রানীমার ওপরে সবাই ঝাঁপিয়ে পড়ল। এতদিন যেই রানীমাকে সবাই পুজো করত, দেবীর নজরে দেখত, তাকেই পিশাচিনী বলে জ্যান্ত পুড়িয়ে মারল। রানীমার বয়স তখন 30। তখনই উনি অভিশাপ দিয়েছিলেন, 30 বছরের নিচে যদি মেয়েদেরকে না বিয়ে দেওয়া হয় তাহলে তাদের ওপরে ওই পিশাচ ভর করবে। পিশাচ যে কেউ নয়, রানীমা নিজে এবং তার ওই প্রেমিক। এত অবধি শুনে বৈদ্যনাথ চুপ থাকলেন। রতন দাদা বললেন, আরো কিছু আছে। কি কি বিষয়? রানীমা যে পিশাচের পুজো করতেন, সেই পিশাচ একবার যদি কোনো কুমারী নারী শরীর স্পর্শ করে, তাহলে সেই পিশাচ সেই আশীর্বাদের গুণে হয় চিরযুবক হবেন, নয় চিরযুবতী। আমি ঠিক বুঝতে পারলাম না। বংশ পরম্পরায় একমাত্র মৈত্রেয়ী জীবিত আছে। মৈত্রেয়ীর আরো ভাই বোন আছে, তারা বিদেশের মাটিতে থাকে। তাদের মধ্যে পিশাচ ভর করে কিনা বলতে পারবো না,
তবে মৈত্রেয়ীর মধ্যে যদি কোনো পিশাচ এসে থাকে তবে সে পিশাচ পুরুষও হতে পারে, আবার নারীও হতে পারে। যদি সে পিশাচ নারী হয় তাহলে সেই পুরুষের লাভ হবে আজন্ম যৌবন, আর যদি সেই পিশাচ পুরুষ হয় তাহলে সেই নারীর লাভ হবে আজন্ম যৌবন। এ আবার কখনো হয়? সবই হয়, সবই হয়। জীবন, যৌবন আর যৌনতার মাঝে এক অদ্ভুত জগৎ আছে দাদা, সবই হয়। তুমি তো এখনো কুমার, তা তুমি তো পারো একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিতে, নাকি? সংসার আতি করো। মৈত্রেয়ীর আর হবে কিনা জানি নে, 31-এ পা দিয়েছে, সে তো এখন পিশাচকে নিয়েই সংসার করবে। অদ্ভুত একটা হাসির রেখা ফুটে ওঠে রতনদার মুখে। ব্যাপারটা দেখে ভালো লাগে না বৈদ্যনাথের। সে নিচে যায়। মৈত্রেয়ীর বাবা মা বসে রয়েছে, কি সব কাজবাজ করছে। মৈত্রেয়ীর মাকে এতক্ষণে দেখলেন তিনি, এবং দেখেই রইলেন। দেখে মনে হবে মৈত্রেয়ীর থেকে বয়সে অনেকটাই ছোট। কচি বয়সের একটা মেয়ে শাশুড়ি হয়েছে বৈদ্যনাথের, আর এইটুকু মেয়ের গর্ভে জন্ম নিয়েছে মৈত্রেয়ী। এটা কি করে সম্ভব? রীতিমতো মৈত্রেয়ীর মাকে দেখেই তো বিগলিত নয়নে তাকিয়ে প্রেম প্রস্তাব মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করছে বৈদ্যনাথের। কামের এক অদ্ভুত জগৎ, আর যেখানে পিশাচের বসবাস, সেই জনি ভেদ করে, যৌন আখ্যান পূর্ণ করে সেই ফাঁদ থেকে বেরোনো অত সম্ভব না। বৈদ্যনাথ স্পষ্ট বুঝতে পারল একটু একটু করে একটা জাল তাকে বেষ্টন করে রাখছে। এই মায়াজাল থেকে বেরোনো সত্যিই দুষ্কর। মৈত্রেয়ীর খোঁজ করতে মৈত্রেয়ীর জানলার সামনে গিয়ে দাঁড়ায় বৈদ্যনাথ। খোলা জানলায় সাদা পর্দাটা তখন উড়ছে। ভেতরে মৈত্রেয়ী একা বিছানায় শুয়ে, অথচ তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জানান দিচ্ছে তার ওপরে এই মুহূর্তে, তার সমস্ত দেহের ওপরে কন্ট্রোল রয়েছে অন্য কোনো অশরীরীর, যাকে দু চোখে দেখা যায় না, কেবলমাত্র শরীর দিয়েই উপলব্ধি করা যায়। সারাদিন যেমন তেমন, কিন্তু রাত গাঢ় হতেই বৈদ্যনাথ বাবুর মাথায় একটা চিন্তা এলো। মৈত্রেয়ী তো তাহলে কাম পিশাচের খিদে মেটানোর জন্য তাকে টোপ হিসাবে ব্যবহার করেছে। সে পরিতৃপ্ত করতে পেরেছে বলেই আয়নায় তার অল্প বয়সী ছবি প্রতিফলিত হচ্ছে। হয়তো দেহের ভেতর থেকেও উনি আবার যুবক হয়েছেন, কিন্তু বাইরের গঠনে তো উনি এখনো সেই বয়স্ক ব্যক্তিই রয়ে গেলেন। আচ্ছা, যদি উনি দেখতেও আবার আগের মতো হয়ে যান, তাহলে কি মৈত্রেয়ীকে বিবাহ করে উনি সুখী হবেন? মৈত্রেয়ীর শরীরে যখন পিশাচ রয়েছে, তখন সে যখন তখন যৌন আকাঙ্ক্ষায় লিপ্ত হতে পারে। অন্তত বৈদ্যনাথ বাবুর একটা প্রেস্টিজ আছে, শহরে ওনার বাড়ি গাড়ি সম্মান সবটা। অন্তত মৈত্রেয়ীকে আর যাই হোক বিয়ে করা যায় না। কথাটা মাথায় আসতেই বৈদ্যনাথ বাবুর মনে হলো, না, এখন তো মৈত্রেয়ী চুপচাপ রয়েছে। গত রাতের ঘটনা হয়তো ওর বাবা মাকে কিছুই জানায়নি। আমি একটা কাজ করতে পারি, আমি বরং আজই গাড়ি নিয়ে শহরে ফিরে যাই। মৈত্রেয়ী এখানে আছে থাক, কাজ জয়েন করবে ছুটি কাটানোর পর। ততদিনে কোথাও একটা চলে যাব, কাউকে না জানিয়ে। মৈত্রেয়ীকেই জানানোর দরকার নেই। আর যাই হোক না কেন, এমন একটা মেয়ের সঙ্গে সংসার অন্তত করা যায় না। কই, খেতে চলো। রতনের ডাক শুনে পেছন ফিরে তাকালেন তিনি।
ঘরে একাই চুপচাপ বসে বসে এইসব ভাবছিলেন। এখনই রাতের খাওয়া? হ্যাঁ, এখানে কিছু নিয়ম আছে। অতিরিক্ত রাতে জেগে থাকা বারণ। সেই মহারাজার সময় থেকেই হয়ে আসছে এসব। ও, কিন্তু সবে তো 8টা বাজে। বলেও চুপ হয়ে গেলেন বৈদ্যনাথ বাবু। যাক, বেশি রাত অবধি তাহলে এখানে থাকতে হবে না। যত তাড়াতাড়ি খেয়ে দিয়ে এরা বাতি নিভিয়ে দেবে ততই ওনার পথ পরিষ্কার। রাজপ্রাসাদে প্রবেশ করার সময় বৈদ্যনাথ বাবু লক্ষ্য করেছিলেন চারিদিকে কোনো পাঁচিল টাচিল নেই। গাড়িটা অনায়াসেই দাঁড় করানো গিয়েছে, চাবি তো ওনার কাছেই আছে। খাওয়া দাওয়ার সময় টেবিলে বসে বৈদ্যনাথ বাবু দেখতে পেলেন মৈত্রেয়ী মাথা নিচু করে খাচ্ছে। তার চোখ মুখ বসা, শরীরে অদ্ভুত একটা ক্লান্তির ছাপ। হবেই নাই বা কেন? যে দৃশ্যে উনি দেখেছেন ওকে, গতদিন থেকেই হয়তো ওর শরীরের ভেতরে সেই পিশাচের ভর হয়েছে, আর হয়তো ছাড়বে না। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন বাবা? বললেন মৈত্রেয়ীর বাবা। বৈদ্যনাথ বাবুর দিকে ফিরে তাকালেন মৈত্রেয়ী। এখন তার চক্ষু দুটো জ্বলে উঠল। হয়তো তার চোখেও মনে হলো বৈদ্যনাথ বাবুর বয়স অনেকটাই কম। সেটা অনুধাবন করতে পারলেন বৈদ্যনাথ বাবু। মৈত্রেয়ী চোখের ইশারায় তাকে বোঝালো খাওয়া দাওয়ার পর দেখা করতে। খাবার দাবার শেষ হয়ে গেলে তিনি ছাদে গেলেন। মৈত্রেয়ী দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। বৈদ্যনাথ বাবু এলেন, বললেন, গতকালকের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু আমি চাইনি, বিশেষ করো আমি সত্যি। না চাইলে আমাকে গাড়ি থেকে ধাক্কা মেরে বাইরে বার করে দিতে পারতেন। জানেন তো, আজ আজ কেমন যেন লাগছে শরীরের মধ্যে। যখন তখন শরীরটা গরম হয়ে উঠছে। বারবার মনে হচ্ছে জামা কাপড় সব খুলে ফেলি, খুলে 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 শরীরটাকে ঠান্ডা করার জন্য। কি কি করলে আমি ঠান্ডা হব বৈদ্যনাথ? কি করলে ঠান্ডা হব? মৈত্রেয়ীর মুখে এমন কথা শুনে বৈদ্যনাথ বাবু ভয় পেলেন। আচ্ছা আচ্ছা, তোমাকে আমার এত ভালো কেন লাগছে? তুমি তুমি এত অল্প বয়সে কি করে হয়ে গেলে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি আবার সেই যুবক হয়েছ। হ্যাঁ, বলো না। মা বাবাকে বলতে শুনছিলাম তোমার সঙ্গে নাকি আমাকে খুব সুন্দর মানায়। তুমি সত্যি আমাকে গ্রহণ করবে? বলো, গ্রহণ করবে? বৈদ্যনাথের আবার ভয় হয়। মৈত্রেয়ী যত কাছে এগিয়ে আসে বৈদ্যনাথ তত পিছিয়ে যায়। মনে হচ্ছে একটা অসুস্থ মেয়ে ওনাকে ডাকছে। আর যাই হোক, ওই রকম একটা মেয়ের সঙ্গে নিশ্চয়ই বৈবাহিক সম্পর্কে থাকা যায় না। উনি বললেন, আমার একটা জরুরি ফোন এসেছে মৈত্রেয়ী, আমাকে আজকেই শহরে ফিরতে হবে। কেন কেন? তুমি যে আমায় কথা দিয়েছিলে আমার সঙ্গে গ্রাম ঘুরবে, দেখবে, এখন আমাকে ছেড়ে দেবে কেন? কেন বৈদ্যনাথ, আমি কি কিছু ভুল? না না, তুমি কিছু ভুল করনি। আমি আসলে নিজের ভুলের জন্যে নিজেকে ক্ষমা করতে পারছি না, তাই। না, তুমি আমাকে ছেড়ে যেও না, ছেড়ে যেও না। না, আমি ছেড়ে যাচ্ছি না, আবার আসবো, কিন্তু আমাকে এখন বেরোতে হবে। এখনই গাড়ি করে বেরিয়ে গেলে ভোরে ভোরে পৌঁছে যাব, সকালবেলা অফিস যাব। দেখো। মৈত্রেয়ী বৈদ্যনাথ বাবুর কাছে এগিয়ে আসে, ওর হাতে হাত রেখে বলে, আমায় ছুঁয়ে ছুঁয়ে কথা দাও। তুমি তুমি কথার খেলাপ করবে না। বৈদ্যনাথ বাবুর ভয় হয়। উনি ঢোক গিললেন, বললেন, কথা কথা দিতে হবে, কথা দাও। ঠিক আছে, কথা দিলাম। আমি 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 তোমায় ছেড়ে কখনো যাব না। কথা দিলে কিন্তু। এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমায় ছুঁয়ে তুমি কথা দিলে। এরপরে যদি তুমি আমাকে ছেড়ে যাও, তাহলে তাহলে কি হবে? আমি জানি না কি হবে, তবে শুনেছিলাম এখানকার যিনি রানীমা ছিলেন ওনার প্রেমিকও ওনাকে ছেড়ে চলে গিয়েছিলেন। সেই প্রেমিক যখন ফিরে এলো তখন হঠাৎ ছাদে রতনদার উপস্থিতি। হে কি, তোমরা এখনো ঘুমাওনি? রাত হচ্ছে, আমি চারিদিকের বাতি নেবানোর জন্য এলাম। যাও যাও, নিচে যাও দিদি, বললেন তিনি মৈত্রেয়ীকে। মৈত্রেয়ী বৈদ্যনাথের দিকে তাকিয়ে বলল, কথাটা মনে থাকে যেন, আমায় ছুঁয়ে কথা দিয়েছ। বৈদ্যনাথ হ্যাঁ বলল। রতনও বাতি ফাতি নিভিয়ে চলে গেল। পেছন ঘুরে একটু তাকালো বৈদ্যনাথের দিকে।
তার চোখ তখন মৈত্রেয়ীর দিকে নিবদ্ধ। মৈত্রেয়ী এক পা দুপা করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে নিচে। বৈদ্যনাথ ভাবছে কতক্ষণে আমি পালাবো। একেবারে সোজাসুজি শহরে ফিরে এমার্জেন্সি ফ্লাইটের টিকিট বুক করেই পগার পার। তারপরে কে মৈত্রেয়ী আর কে কি, যেমন ভাবনা তেমন কাজ। রাত একটু গাঢ় হতেই উনি গাড়িতে উঠে বসলেন। একেবারে আস্তে আস্তে গাড়িটাকে পাস করছেন তিনি, যাতে কেউ শব্দ শুনতে না পায়। বাড়ির কাছ থেকে বেশ খানিকটা বেরিয়ে কাঁচা রাস্তার ওপরে উঠে একটু ভেতরে এগিয়ে গেলেই ওই পাকা রাস্তার মোড় পড়ে। সেইখান থেকেই জাতীয় সড়কে উঠে সোজাসুজি শহর। কিন্তু হঠাৎ করে জোরে ব্রেক কষতে হলো। খুব স্পিডে গাড়িটা ছিল না। রাস্তার মাঝে লণ্ঠন নিয়ে রতন দাঁড়িয়ে। বেশ বিরক্ত হলো বৈদ্যনাথ। কি করবে? যেটা মৈত্রেয়ীকে বলেছে সেটাই করবে। তাছাড়া মৈত্রেয়ীকে তো বলেই এসেছে ওকে ফিরতে হবে। কি এখানে কি মনে করে? আরে তোমার ব্যাগ ফেলে এসেছিলে। ব্যাগ আমার কই? বলে গাড়ির দিকে তাকায় বৈদ্যনাথ। তাড়াহুড়োর চক্করে সত্যি সত্যি সে ব্যাগ ফেলে এসেছে। হো, অসংখ্য ধন্যবাদ ব্যাগটা দেওয়ার জন্য। আসি। হ্যাঁ, কোথায় চললে? হ্যাঁ, আমি শহরে যাচ্ছি। ওই খুব জরুরি কাজ। সত্যি কি জরুরি কাজ? কেন কেন বলুন তো? আয়নায় নিজেকে একবার দেখেছ? বৈদ্যনাথের বুকের ভেতরটা খোঁজ করে ওঠে। তাড়াতাড়ি গাড়ির কাঁচের দিকে তাকায়। আরে, বয়স তো আরো কমে গেছে। এবার তো যুবকের থেকে কিশোর লাগছে বেশি। এবার 17-18 বছরের ছেলে, এত চট করে বয়স কি করে কমে গেল? হেসে উঠলেন রতন। রানীমাকেও ঠকিয়ে পালিয়েছিল ওই ছোড়া। রানীমার অভিশাপে বাচ্চা শিশুতে পরিণত হয়েছিল সে। মানে এসব কথার মানে কি? হাসতে হাসতে রতন চলে যাচ্ছে। বৈদ্যনাথ ঢোক গেলে কি বলে গেল লোকটা? রানীমাকে ঠকিয়েছিল যে, সে আস্তে আস্তে শিশুতে পরিণত হয়েছিল। মানে তার মানে পিশাচের শক্তির বলে রানীমার গহ্বরে প্রবেশ করার পর তার সাথে একটা সম্পর্ক জুড়ে যায়। মারাত্মক কোনো অসুখ হলে স্বামী স্ত্রী মিলন করতে বারণ করা হয়, সংস্পর্শে আসতেও বারণ করা হয়, এমনকি তার থুতু বা লালারসেও সেই রোগ সংক্রমণ হতে পারে। তাহলে কি মৈত্রেয়ী শরীরের সঙ্গে সম্পর্ক করে তার লালারসে নিজেকে লালিত করে বৈদ্যনাথ সেই রোগের শিকার, না অভিশাপের এক অংশ হয়ে দাঁড়িয়েছে? বৈদ্যনাথ চিন্তা করে শহরে ফিরে যাবে নাকি মৈত্রেয়ীর কাছে। না, মৈত্রেয়ীর সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না, কারণ সে এখন পিশাচের কন্ট্রোলে। গাড়ি স্টার্ট করে বৈদ্যনাথ। কত দূর পৌঁছেছে জানে না, তবে বেশ কিছুটা রাস্তা পৌঁছানোর পর সে বুঝতে পারে গাড়ি চালাবো কি করে। এখন তো আমার খেলনা গাড়ি দিয়ে খেলার বয়স। রাস্তা দিয়ে গাড়িটা প্রবল বেগে ছুটেছে। অপটু দুটো হাত গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে ঠিকই, কিন্তু স্পিড এত জোরে যে ব্রিজে সরাসরি ধাক্কা লেগে সেটা গিয়ে পড়ল গঙ্গার ওপর। এক লহমায় চুরমার হয়ে গেল গাড়িটা। ছিটকে পড়ল বৈদ্যনাথ নদীর ধারে। তখন ভোর হয়ে এসেছে, লোকজন ছুটে এসেছে। জোয়ারের প্রচন্ড স্রোতে গাড়ি কোথায় ভেসে চলে গেল। চোখে মুখে জলের ছিটে পড়তেই জ্ঞান এলো বৈদ্যনাথের। হে কি, তুমি কোথাকার ছেলে বাবা? এখানে এলে কি করে? মা মা মাকে দেখতে পাচ্ছে বৈদ্যনাথ। যেই মা তাকে জন্ম দিয়েই মরে গিয়েছে। বাবা বাবা বাবা, যে কিনা বছর 15 আগে
মায়ের শোকেই নদীতে ঝাঁপ দিয়েছিল। এমনকি ঠাকুরদা ঠাকুমা সকলেই রয়েছে। আর দুদিকে বেনুনি করে নাকে নোলক পরা ছোট্ট একটা মেয়ে, বছর 7-8-এর। ওর সাথেই তো খেলা করতো বৈদ্যনাথ। ওই তো মঞ্জুলি। মঞ্জুলি, তুই বলেছিলাম না তোমাকে আমার কাছে ফিরতে হবে বুধু। আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। জানো, বাবা মা আমার বিয়ে ঠিক করছে। আমার ওই রাজার সাথে বিয়ে করার কোনো ইচ্ছে নেই গো। আমি তোমার সাথে গাঁটছড়া বাঁধবো। ও মাসি, দেবে তো বুধুর সাথে আমার বিয়ে? বৈদ্যনাথের মা হেসে কুটি কুটি। বৈদ্যনাথ তখন সেই রাজবাড়ির সামনে, যেই রাজবাড়ির স্মৃতি ছোট্টবেলায় তার মন মস্তিষ্ককে ঘিরে রেখেছিল। এরপরে সব কেমন যেন উলট পালট হয়ে যাচ্ছে। সময় কমতে 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 ফুলশয্যার খাটে বসে রয়েছে বৈদ্যনাথের মা এবং বাবা। আজ তাদের প্রথম রাত। বিপিনবাবু বললেন, আমার কিন্তু প্রথমে একটা ছেলেই চাই। হ্যাঁ, সেই ছেলে আর আমি একসাথে আমাদের ব্যবসা করব। বালাইশাট, আমার ছেলে অনেক বড় মানুষ হবে, চাকরি বাকরি করবে। তার ছেলে হওয়ার জন্য তো লাইটটা অফ করতে হবে নাকি? মরিয়ে যাই। কি যে বলো তুমি। আবার শুরু হলো শূন্য থেকে বৈদ্যনাথের জীবন। তবে এবার সে কি আর পুরুষলিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করবে, নাকি নারীতে? কোথাও একটা গিয়ে জীবন শূন্য থেকেই শুরু হয়েছে। আর একটা সিদ্ধান্ত আর একটা ভুল পদক্ষেপ কর্মফল মানুষকে দেয়। বৈদ্যনাথের ক্ষেত্রেও ঠিক তাই হলো। কামনার বিষাক্ত ছোবল তাকে একেবারে শেষ করে দিল, নিয়ে চলে গেল সৃষ্টির প্রথম দিকে। আচ্ছা, এখন কি বৈদ্যনাথ নিজের অস্তিত্বকে খুঁজে পাবে নারীর সেই যোনির গহ্বরে? কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।